প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে অনেকদিন পরে আরও একবার আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রায় 10-11 দিন বন্ধ থাকার পরে আবার আমাদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং যে যার মতো অবশ্যই এখনো বাসায় আছো। যদিও গতকাল থেকে আমাদের দেশের লকডাউন পরিস্থিতিকে উইথড্র করা হয়েছে, তবে দিনের দিন আমাদের যেহেতু রোগীর সংখ্যা বেড়েই চলেছে, সুতরাং আমাদের এখনো সাবধান হওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই। খুব জরুরি কোনো কারণ ছাড়া তুমি তোমার বাসার বাইরে যাবে না, এবং গেলে অবশ্যই ওয়েল প্রোটেক্টেড হয়ে এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে তারপরে তুমি তোমার বাসার বাইরে বের হবে। এবং আশা করি সরকারি নির্দেশ, পাশাপাশি কলেজ থেকে পাঠানো বিভিন্ন মেসেজ এবং সব ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক করা হচ্ছে বারবার। তো আশা করি তোমরা সবাই যে যার মতো সতর্ক আছো এবং ভবিষ্যতেও থাকবে। আমরা জানি না এই বিপর্যয় কবে কাটবে, তবে আমরা আশা করতেই পারি হয়তো খুব শীঘ্রই বিপর্যয় কেটে যাবে। তো আমরা চলে যাই আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। তো যথারীতি আমাদের আগের মতোই আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। নিচেরটা আমার ইমেইল এবং তারপরেরটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। তো আজকে আমরা শিখব আর্থিক বিবরণী। আমরা ইংরেজিতে এটাকে বলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা IAS 01 মোতাবেক তৈরি করা হয়। এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। এরকম যতগুলো স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডগুলোর ভেতর থেকে IAS 01 এই স্ট্যান্ডার্ড মোতাবেক আমরা আসলে একটা প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলো বা আর্থিক বিবরণী বলো, এটা তৈরি করে থাকি। আসলে আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্যটা আসলে কি? মূল লক্ষ্যটা হচ্ছে মুনাফা অর্জন। যে কোনো একটি প্রতিষ্ঠানের আসল এবং মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। তো সেই প্রতিষ্ঠানটা সেই মোতাবেক চলছে কিনা, বা আসলে মুনাফা অর্জিত হচ্ছে কিনা, বা মুনাফা অর্জন হলেও কতটা মুনাফা অর্জন হচ্ছে, বা মুনাফা অর্জন না হলে বা ক্ষতি হলে কতটা ক্ষতি অর্জন হচ্ছে, কতটা ক্ষতি হচ্ছে, এটা দেখাটার যে বিবরণীর মাধ্যমে আমরা দেখি তাকে বলে আর্থিক বিবরণী। এবং এই জায়গাতে এসে একটা প্রতিষ্ঠানের সমস্ত কিছু পূর্ণভাবে জানা যায়। অর্থাৎ সেই প্রতিষ্ঠানের দায় কত, সেই প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব কত, সেই প্রতিষ্ঠানের কোন সম্পদগুলো কত, সেই সম্পদগুলোর মধ্যে কোনটা কেমন ধরনের সম্পদ, কেমন সম্পদ কিভাবে আছে। অর্থাৎ প্রতিষ্ঠানকে নিয়ে আমরা এক কথায় যেটাকে বলি ময়নাতদন্তও তুমি বলতে পারো, আবার বলতে পারো পোস্টমর্টেম করা। প্রতিষ্ঠানের যে কোনো বিষয় নিয়ে রিসার্চ বা অ্যানালাইসিস করার জন্য আসলে আমাদের এই ফিনান্সিয়াল বা আর্থিক বিবরণীর সাহায্য নিতে হয়। তো আসো আমরা দেখি আর্থিক বিবরণী কাকে বলে। বলছে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা ও নগদ প্রবাহ। খেয়াল করো, পরপর 3টা কথা বলা হয়েছে। আর্থিক ফলাফল মানে লাভ বা ক্ষতি, আর্থিক অবস্থা অর্থাৎ সম্পদ বা দায়ের অবস্থা বা মালিকানা সত্ত্বের অবস্থা, এবং নগদ প্রবাহ অর্থাৎ ক্যাশ, টাকা, নগদ প্রবাহের অবস্থা সম্পর্কে বারবার এই 3টা শব্দ বলছে। এই সম্পর্কে তথ্য সরবরাহের মাধ্যমে আমরা যেহেতু হিসাব বিজ্ঞানের প্রথম কাজ তথ্য সরবরাহের মাধ্যমে বিনিয়োগকারী, বন্ড হোল্ডার, ঋণদাতা তথা হিসাব তথ্যের অন্যান্য ব্যবহারকারীর নিকট অর্থনৈতিক তথ্য সরবরাহ করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। তাহলে আমাদের প্রধান কাজ যেহেতু তথ্য সরবরাহ করা, আর আমরা তথ্যগুলো কাকে সরবরাহ করব? বিনিয়োগকারীকে সরবরাহ করব, বন্ড হোল্ডারকে সরবরাহ করব, ঋণদাতাকে সরবরাহ করব। এ বাদেও আরও আছে, সরকার আছে, নিরীক্ষক আছে, বিভিন্ন জনকে আমরা এই তথ্যগুলো সরবরাহ করার জন্য আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করি। তো এবার আসো আমরা দেখে আসি
আর্থিক বিবরণী আসলে কয়টি? আর্থিক বিবরণী মূলত 5টি। তো প্রথমটাকে আমরা বলি বিশদ আয় বিবরণী, এটাকে ইংরেজিতে বলে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। বিশদ আয় বিবরণী, ইংরেজিতে আমরা এটাকে বলি স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। এরপরেরটাই আমরা বলি মালিকানা সত্ত্ব বিবরণী, অর্থাৎ মালিকানা সত্ত্বের এখানে যেমন বিশদ আয় বিবরণীতে আমরা শুধু আয় ব্যয় সংক্রান্ত বিষয়গুলো দেখতে পাবো, এবং মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা মূলধন সংক্রান্ত বিষয়গুলো দেখতে পাবো, যেখানে একটা প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ এখন কত বা মালিকের মালিকানা সত্ত্বের পরিমাণ কত, এটা আমরা এখানে দেখতে পাবো। এটাকে আমরা ইংরেজিতে বলি স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। এরপরে আসো, এটাকে বলে আমরা আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা বিবরণীটাকে ইংরেজিতে বলে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী হচ্ছে এমন একটা বিবরণী যেখানে একটা প্রতিষ্ঠানের আয় ব্যয় সংক্ষিপ্ত রূপে প্রতিষ্ঠানের সম্পদ দায় সংক্ষিপ্ত রূপে, অর্থাৎ সবগুলোকে আমরা পরপর একইভাবে দেখতে পাই যে বিবরণীতে, সেটাকে বলে আর্থিক অবস্থা বিবরণী। এরপরে আসো নগদ প্রবাহ বিবরণী, ইংরেজিতে এটাকে বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। যদিও এটা তোমাদের বইতে এইভাবে এখনো তোমাদের সিলেবাসে নাই, এটা তুমি সিলেবাসে পাবে 11-12 গেলে সিলেবাসে তোমরা এটা পাবে। নগদ প্রবাহ বিবরণী বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, যখন আমরা একটা প্রতিষ্ঠানের স্টেটমেন্ট ক্যাশ ফ্লো দেখবো, অর্থাৎ প্রতিষ্ঠানের নগদ টাকার বৃদ্ধি বা হ্রাস দেখবো, কোন পদ্ধতিতে বৃদ্ধি বা হ্রাস হচ্ছে যে বিবরণীর মাধ্যমে দেখবো, সেটার নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আরেকটা হচ্ছে প্রয়োজনীয় নোট, অর্থাৎ আমরা এখানে এসে দেখব এটা ঠিক আর্থিক বিবরণীর অংশ না, আবার অংশ এরকম কিছু একটা। তো সেটা হচ্ছে যে এখানে এসে আমরা দেখব যে আমি কোথায় থেকে কিভাবে হিসাব করেছি, বা কোন কোন হিসাবগুলো কি কি পদ্ধতিতে করেছি, বা হিসাবগুলোর ক্ষেত্রে কোন কোন নীতি ফলো করা হয়েছে, সেই সমস্ত নীতিগুলো আমরা এই বিবরণীতে এসে দেখব। সেই জন্য এটার নাম এটাকে বলা হয় প্রয়োজনীয় নোটস। অর্থাৎ আমরা একটা কোনো কিছু সুদ ক্যালকুলেশন করলাম, সেই সুদটা কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা আমরা এই বিবরণীতে এসে দেখব। এবার আসলে কম্প্রিহেন্সিভ ইনকাম বা বিশদ আয় বিবরণীটা কিভাবে করা হয়। বিশদের যে বিবরণীতে আমরা বলছি যে আমরা প্রথমে এটাই দেখব, বিশদ আয় বিবরণী নিয়ে আলোচনা করব কিছুদিন, তারপরে আমরা ধীরে ধীরে আর্থিক অবস্থা বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণীতে যাব। যে বিবরণীতে কেবলমাত্র মুনাফা জাতীয় আয় ও ব্যয় লিপিবদ্ধ করা হয়ে থাকে তাকে বিশদ আয় বিবরণী বলে। খুব সুন্দর একটা কথা। মুনাফা জাতীয় আমরা 4 নম্বর চ্যাপ্টার পড়ে আসছি। যদি তোমার 4 নম্বর চ্যাপ্টার মনে না থাকে তাহলে তুমি আমার চ্যানেলে যে 4 নম্বর চ্যাপ্টারটা একবার একটু দেখে নিতে পারো, অথবা আমি চেষ্টা করব এই ভিডিওর ডেসক্রিপশানে 4 নম্বর চ্যাপ্টার ভিডিওর লিঙ্কটা দিয়ে দেওয়ার, আমি আমার জায়গা থেকে চেষ্টা করে দেখব। তো মুনাফা জাতীয় আয় বা ব্যয় যদি ভুলে যেতে থাকো তাহলে ওইটা একটু দেখে নিতে হবে, ওই লেকচারটা একটু দেখে নিতে হবে। আশা করি ভুলো নাই তুমি। তো এখানে মুনাফা জাতীয় আয় ও ব্যয় এইটা এসে আমরা এই বিবরণীতে দেখব। শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলোই এই বিবরণীতে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ মূলধন জাতীয় কোনো আয় বা ব্যয় এখানে আসে না। এখন আসো বিশদ আয় বিবরণীর উদ্দেশ্যটা কি। তো আমরা বিশদ আয় বিবরণীর টোটাল উদ্দেশ্য পাই 2টা। একটা বলতেছে বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা নিট লাভ বা ক্ষতি জানা যায়। উল্লেখ্য যে মালিক এর বেশি অর্থ দাবি করতে পারে না। এখন কথা হচ্ছে একটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে সারা বছর বলো বা সারা মাসের কার্যক্রম পরিচালনা করার পরে সেই প্রতিষ্ঠান থেকে দেখা গেল যে আমার 1 লক্ষ টাকা লাভ এসছে, তাহলে মালিক কোনো কারণে যদি তার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সে প্রতিষ্ঠান থেকে 1 লক্ষ টাকা দাবি করতে পারবে, এর চেয়ে বেশি টাকা সে দাবি করতে পারবে না। অর্থাৎ এর চেয়ে বেশি টাকা দাবি করলে সেটা মূলধনের অংশ থেকে নিয়ে নিতে হবে, মূলধন থেকে কমে যাবে। আরেকটা হচ্ছে আয় ব্যয়গুলো আমরা আরেকটা করতে পারি কি, সেটা যেহেতু এখানে মুনাফা জাতীয় আয় ব্যয় হয়, তাহলে আমরা আয় ব্যয়গুলো বিশ্লেষণ করে কিভাবে ভবিষ্যতে আয়টাকে আরও বাড়ানো যায় এবং ব্যয়টাকে আরেকটু কমানো যায় সেই দিকে মনোযোগ দিতে পারি, সেভাবে আমরা মুনাফা বাড়াতে পারি। অর্থাৎ বিশদ আয় বিবরণীর এটা এই 2টা উদ্দেশ্য খুবই জরুরি। এরপরে আসো আমরা বিশদ আয় বিবরণী কিভাবে করি। মূলত আমরা বিশদ আয় বিবরণী করি
করি দুই রকমের প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তোমরা খুব ভালো করে জানো প্রতিষ্ঠান এখানে দুই রকম, একটা হচ্ছে ক্রয় বিক্রয়শীল, একটা সেবামূলক। তো সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেবলমাত্র মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিলেই নিট মুনাফা পাওয়া যায়। অর্থাৎ আমি সারা বছর ধরে যা আয় করেছি সেই আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পাওয়া যাবে। যেমন আমি সংক্ষেপে বলি, হসপিটাল বলো বা সেবামূলক প্রতিষ্ঠান বলতে আমরা উকিল বা আইনজীবী অথবা সিএ, এরা যারা সেবামূলক কাজের সঙ্গে জড়িত, এদের ক্ষেত্রে আয় থেকে ব্যয়টাকে বাদ দিয়ে দিলেই আমরা নিট মুনাফা বা ক্ষতি পাবো। তো সূত্রটাকে আমরা সংক্ষেপে বলেছি, নিট মুনাফা সমান মুনাফা জাতীয় আয় মাইনাস মুনাফা জাতীয় ব্যয়। আসলে সব ক্ষেত্রে এটা সত্য, তবে ক্রয় বিক্রয়শীল প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাপারটা একটু জটিল। দেখো, ক্রয় বিক্রয়শীল প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুনাফা নির্ণয়ের কাজ একটু জটিল। এই ক্ষেত্রে মুনাফা সাধারণত 3 ভাবে পাওয়া যায়, অর্থাৎ আমরা এখানে 3 রকম মুনাফা পাবো। না, 3 রকম না, আসলে মুনাফা পাবো একটাই, কিন্তু সেটাকে 3টা ধাপে যেতে হবে। একটাকে আমরা বলি মোট মুনাফা, তারপরেরটাকে আমরা 2 নম্বরটাকে বলি পরিচালন মুনাফা, আর 3 নম্বরটাকে আমরা বলি নিট মুনাফা, অর্থাৎ লাস্ট ধাপ। অর্থাৎ এটা মানে ধাপ দিয়ে যাওয়ার মতো, অনেকটা তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো, যে একটা পার হলে আরেকটা, তারপরে পার হলে আরেকটা, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে ক্রয় বিক্রয়শীল প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা এভাবে দেখব। তো আসো আমরা জাস্ট এই 3টা মুনাফা কেমন করে নির্ণয় করে বা কিভাবে হয় সেই বিষয়গুলো আমরা অল্প একটু দেখে নেব। তো যদি বিষাদায় বিবরণী ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কম্প্রিহেন্সিভ স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম ট্রেডিং কনসার্ন, তো বলছে মোট মুনাফা সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই জায়গায় একটা প্রশ্ন আসতে পারে, স্যার বিক্রিত পণ্যের ব্যয় কি? আসলে বিক্রিত পণ্যের ব্যয় বলতে বোঝানো হয় আমি যে পণ্যটা বিক্রি করেছি সেই পণ্যটা বিক্রি করতে যে আমার খরচ কত। সহজ বাংলায় ধরো আমি 3 লক্ষ টাকার পণ্য বাজারে বিক্রি করছি, এখন আমি দেখা গেল ওই 3 লক্ষ টাকার পণ্য বাজারে বিক্রি করতে যে আমার কোথায় খরচ হয়েছে, যে পণ্যটা কিনেছি এত টাকায়, পণ্যটা আমি নিয়ে এসেছি এত টাকায়, পণ্যটা এটা করেছি, মানে অর্থাৎ পণ্যের পেছনে আমার কি খরচ সেগুলোকে আমরা বলি বিক্রিত পণ্যের ব্যয়। এটাকে ইংরেজিতে বলে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এরপরটায় চলে আসো পরিচালন মুনাফা। যদি আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় ইংরেজি হচ্ছে অপারেটিং কস্ট। অপারেট করা বলতে তুমি বুঝে যাবা যে আসলে অপারেট করাটা কি। অপারেট করা হচ্ছে পরিচালনা করা, অর্থাৎ তোমার মোবাইলের যেটা আমরা অপারেটিং সিস্টেম বলি, যেমন আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, তেমনি মোবাইলের অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড। তো এরকম আমরা এই যে পরিচালন, অর্থাৎ একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে খরচ সেটাকে আমরা বলি পরিচালন ব্যয়। তাহলে পরিচালন মুনাফা সমান মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। এরপরে আসো নিট মুনাফা সমান পরিচালন মুনাফা প্লাস অন্যান্য ব্যয়। এখন কথা হচ্ছে কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন হয় যে আসলে প্রতিষ্ঠানে সেটা উদ্দেশ্য নয়, কিন্তু সেরকম কিছু ব্যয় করতে হয়। আবার মাইনাস অন্যান্য আয়, দুঃখিত এখানে ভুল হয়েছে, যোগ অন্যান্য আয় হবে মাইনাস অন্যান্য ব্যয় হবে। যাই হোক, আয় ব্যয়টা একটু ওলট পালট হয়ে গেছে, দুঃখিত। তো যোগ অন্যান্য আয় বিয়োগ অন্যান্য ব্যয়। তো এখন কথা হচ্ছে আয়গুলো কোনটা আর ব্যয়গুলো কোনটা। তো অন্যান্য বলতে কি বোঝায়? এখন ধরো তুমি যদি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলো, সেক্ষেত্রে প্রতি বছর ব্যাংক তোমার কাছ থেকে একটা চার্জ কেটে নেবে। তোমার প্রতিষ্ঠান পরিচালনার খাতিরে ব্যাংক তোমার কাছ থেকে একটা চার্জ কেটে নেবে, কিন্তু এটা তোমার প্রতিষ্ঠান পরিচালনার বা মুখ্য উদ্দেশ্য ছিল না, প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পৃক্ত নয়। আবার একইভাবে যেহেতু তুমি ব্যাংকের সঙ্গে লেনদেন করছো, ব্যাংকে তোমার টাকা থাকার দরুন ব্যাংক তোমাকে কিছু টাকা সুদ দিবে। তো ব্যাংক যেহেতু তোমাকে কিছু টাকা সুদ দিবে, সুতরাং এটা একটা অন্যান্য আয়। অথচ এই সুদ পাওয়াটা তোমার প্রতিষ্ঠান কোনোভাবেই উদ্দেশ্য ছিল না। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তো আজকে তোমাদের জন্য আমি একটা জাস্ট ক্লাস ওয়ার্ক দিব। আমার ক্লাস চলাকালীন তুমি আমার হোয়াটসঅ্যাপে এই ক্লাস ওয়ার্কের একটা ছবি আমাকে পাঠাবে। সেটা হচ্ছে তোমার বইয়ের 142 পৃষ্ঠা শেষে এবং 143 পৃষ্ঠার প্রথমটা হচ্ছে 142 পৃষ্ঠার শেষে, তারপরে 143 পৃষ্ঠার প্রথমে বিশদ আয় বিবরণী সম্পর্কে কিছু আলোচনা আছে। তুমি এটা দেখলেই পাবে
তো যেটা পড়ে তুমি এক পৃষ্ঠায় লিখে দিবা, যা মনে আসে তুমি সেটা লিখে দাও। এমন কিছু জরুরি কিছু না যে তোমাকে 100 ভাগ ঠিক করতে হবে। আমি এটা কখনোই বলি না ক্লাসে যে তোমাকে 100 ভাগ ঠিক করতে হবে, তুমি পারবে না বলেই আমি, তাই তুমি যেটুকু পারো সেটুকু ঠিক করে আমাকে পাঠাও, আমি দেখব। এরপরে চলে আসছে আমাদের টাইম টু হোমওয়ার্ক। তো আমাদের হোমওয়ার্কের সময় চলে আসছে, তো আমরা হোমওয়ার্কটা দেখে নিই। 143 পৃষ্ঠায় একটা ছক আছে, নিচের দিকে একটা ছক আছে। এই ছকটা দেখে দেখে তুমি লিখে আমাকে আগামী ক্লাসে সাবমিট করবে। 143 পৃষ্ঠার ছকটা আমাকে দেখে দেখে লিখে আগামী ক্লাসে সাবমিট করবে। তো সবাইকে থ্যাংক ইউ, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও ভালো থাকো, সুস্থ থাকো এবং যে যার বাসায় থাকো। ধন্যবাদ।